আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এমন দুটি নাম যারা দীর্ঘ কয়েক দশক ধরে ক্ষমতা, প্রতিপত্তি এবং আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে আছেন। নিজেদের তারা সবসময় প্রগতিশীল, গণতান্ত্রিক, মানবাধিকার এবং নারী মুক্তির ধারক এবং বাহক হিসেবে উপস্থাপন করেছেন সব জায়গায়। কিন্তু সম্প্রতি উন্মোচিত বিভিন্ন তথ্য, বিশেষ করে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সাথে তাদের গভীর এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের দলিলাদি জনসম্মুখে আসার পর তাদের সেই তথাকথিত আদর্শিক চেহারাটি খসে পড়ছে। ক্লিন্টন দম্পতি পৃথিবীকে কতটা ক্লিন বা পরিচ্ছন্ন করেছেন সেই প্রশ্নের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে যে তারা তাদের ক্ষমতা এবং প্রভাব খাটিয়ে অপরাধের জগৎকে কতটা প্রশ্রয় দিয়েছেন এবং পৃথিবীকে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে নারী এবং শিশুদের জন্য কতটা ভয়ঙ্কর করে তুলেছেন। কেন ক্লিন্টন দম্পতিকে নিয়ে আলোচনা করছি? শুরুতেই বলেছি, বাংলাদেশকে তারা এমন এক ব্যক্তিকে উপহার দিয়েছেন, সারা পৃথিবীতে তাকে প্রমোট করেছেন। অ্যাপস্টাইন লিস্টেও তার নাম আছে এবং তিনি আর কেউ নন, আমাদের শান্তির পায়রা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে যারা দশকের পর দশক ধরে নৈতিক নেতৃত্বের দাবি করে আসছেন, তাদের ব্যক্তিগত জীবনের অন্ধকার দিকগুলো যখন প্রকাশ্যে আসে তখন সেটি কেবল একটি ব্যক্তিগত কেলেঙ্কারি থাকে না, বরং পুরো বৈশ্বিক নৈতিক কাঠামোর ভিত নড়ে যায়। বিল এবং হিলারি ক্লিন্টন দম্পতির জেফ্রি অ্যাপস্টাইন কেলেঙ্কারির সাথে সংশ্লিষ্টতা ঠিক একই ঘটনা, যা কেবল আমেরিকান রাজনীতিকে প্রভাবিত করেছে তা নয়, বরং বিশ্বব্যাপী মানবাধিকার, গণতন্ত্রের বয়ান, শান্তি সবকিছুকে এমন এক প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে যে মানুষ আর কাউকে আসলে বিশ্বাস করতে পারবে না। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে খুব কম দম্পতি বিল এবং হিলারি ক্লিন্টনের মতো এত দীর্ঘ সময় ধরে ক্ষমতার কেন্দ্রে থেকেছেন। একজন 2 মেয়াদের আমেরিকান প্রেসিডেন্ট, অপরজন সিনেটর থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে প্রেসিডেন্সিয়াল প্রার্থী পর্যন্ত হয়েছেন। তাদের প্রভাব বিস্তৃত ছিল পুরো বিশ্ব জুড়ে, কিন্তু অ্যাপস্টাইন ফাইলসের প্রকাশের সাথে সাথে তাদের তৈরি করা নৈতিক উচ্চতার পুরো কাঠামোটি গুড়িয়ে গেছে। মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির সামনে তাদের সাক্ষ্য দেওয়ার ব্যাপারটিকে যতই তারা স্বচ্ছতা বা আইনের প্রতি শ্রদ্ধা হিসেবে প্রচার করেন না কেন, বাস্তবতা হলো একটি কোণঠাসা পরিস্থিতিতে অনিবার্য পরিণতির কারণে তাদেরকে এখানে যেতে হয়েছে, নাহলে তারা যেতেন না। রিপাবলিকানদের কন্টেম্পট রেজলিউশনের চাপ এবং ফৌজদারি অবমাননার মামলার ভয় মূলত তাদেরকে এই স্বেচ্ছায় তথাকথিত স্বেচ্ছায় সাক্ষ্যদানে বাধ্য করেছে। এই ঘটনাটি শুধুমাত্র একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটি একটি বৈশ্বিক মিথ বা ভ্রান্ত ধারণার অবসান, যা ক্লিন্টন দম্পতি তিলে তিলে গড়ে তুলেছিলেন। বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু নৈতিকতার প্রশ্নে শেষ কথাটি সবসময় প্রাসঙ্গিক থাকে। 90-এর দশকের মাঝামাঝি সময়ে, বিশেষ করে 1995 সালের 5ই সেপ্টেম্বর বেইজিংয়ে জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে হিলারি ক্লিন্টন যখন বজ্র কণ্ঠে ঘোষণা করেছিলেন যে নারীর অধিকারই মানবাধিকার, তখন তিনি বিশ্বজুড়ে কোটি কোটি নারীর রোল মডেলে পরিণত হয়েছিলেন। তার সেই বক্তব্য ছিল এক ঐতিহাসিক মাইল ফলক, যা তাকে এবং তার স্বামী বিল ক্লিন্টনকে বিশ্বমঞ্চে এক অনন্য নৈতিক উচ্চতায় আসীন করেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই উজ্জ্বল ভাবমূর্তির পেছনের অন্ধকার দিকটি যখন সামনে আসছে, তখন সেই বেইজিং ভাষণটিকে মনে হচ্ছে ইতিহাসের অন্যতম বড় নোংরা প্রহসন। যে দম্পতি বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেছেন, দরিদ্রের ব্যাংকারদের সাহায্য করেছেন, নারীকে সাহায্য করে বলে, তাদের ব্যক্তিগত জীবনের ঘনিষ্ঠ বৃত্তে এমন সব মানুষের বিচরণ ছিল যারা নারী এবং শিশুদের পণ্য হিসেবে ব্যবহার করেছে। এই দ্বিচারিতা শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্খলন নয়, বরং এটি সেই ব্যবস্থার প্রতি এক চরম বিশ্বাসঘাতকতা যে ব্যবস্থায় তারা প্রতিনিধিত্ব করেন। একটি অপরাধমূলক চক্রকে প্রশ্রয় দেওয়া এবং নিজের পারিবারিক এবং সামাজিক পরিসরে তাদের স্থান করে দেওয়ার মাধ্যমে ক্লিন্টন দম্পতি পরোক্ষভাবে সেই বার্তাটি দিয়েছেন যে বিত্ত ও ক্ষমতার কাছে নৈতিকতা এবং আইন সবসময় নমনীয় কোনো ব্যাপার না। এই নৈতিক অবক্ষয়ের সবচেয়ে দালিলিক প্রমাণ পাওয়া গেছে জেফ্রি এপস্টাইন ও তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল, যার সাথে আমাদের ইউনূসের আবার সম্পর্ক আছে,
ক্লিন্টন পরিবারের ঘনিষ্ঠতা থেকে। 2008 সালে ফ্লোরিডার আদালতে যখন জেফ্রি অ্যাপস্টাইন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন শোষণের দায়ে দোষী সাব্যস্ত হয়ে একজন নিবন্ধিত যৌন অপরাধী হিসেবে চিহ্নিত হন, তখন সাধারণ যুক্তিতেই যে কোনো সম্মানিত ব্যক্তির উচিত ছিল তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা। কিন্তু বিস্ময়করভাবে এর ঠিক 2 বছর পর 2010 সালের 31শে জুলাই ক্লিন্টন দম্পতির একমাত্র কন্যা চেলসি ক্লিন্টনের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে সগৌরবে উপস্থিত ছিলেন অ্যাপস্টাইনের প্রধান সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল। যে ম্যাক্সওয়েল আজ শিশু পাচার কাণ্ডে দণ্ডিত এবং কারাগারে দিন কাটাচ্ছেন। তাকে নিজেদের পারিবারিক অনুষ্ঠানে স্থান দিয়ে ক্লিন্টন দম্পতি প্রমাণ করেছেন যে আদালতের রায় বা গুরুতর অপরাধের অভিযোগে তাদের কাছে খুব একটা গুরুত্ব বহন করে না। হোয়াইট হাউসে ক্লিন্টনদের অবস্থানকালীন সময় থেকেই ম্যাক্সওয়েল এবং অ্যাপস্টাইন ছিলেন তাদের ঘনিষ্ঠ বলয়ের অংশ। একটি পরিবারের প্রধান যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং অপরজন যখন পররাষ্ট্র দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বা সিনেটর ছিলেন, তখন তাদের এই ধরনের অনৈতিক সম্পর্ক শুধুমাত্র ব্যক্তিগত ভুল হতে পারে না, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা এবং বৈশ্বিক নৈতিকতার উপর সবচেয়ে বড় আঘাত। তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী 1993 থেকে 1995 সালের মধ্যে জেফ্রি অ্যাপস্টাইন অন্তত 17 বার হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন। এর মধ্যে বহুবার তিনি সরাসরি ওভাল অফিসে বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যে ওভাল অফিসে মনিকা লেউইন্সকির সঙ্গে তার কি হয়েছিল আপনারা জানেন। আমেরিকার প্রেসিডেন্টের কার্যালয়, যা বিশ্বব্যাপী গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রতীক হিসেবে বিবেচিত হয়, ওভাল অফিস, সেখানে একজন যৌন অপরাধী, ভয়ঙ্কর যৌন অপরাধীর যাতায়াত ছিল। এটি শুধুমাত্র বিল ক্লিন্টনের ব্যক্তিগত বিচার বুদ্ধির অভাব নয়, বরং এটি প্রমাণ করে যে ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসে তিনি অপরাধীদের সামাজিকভাবে বৈধতা দিয়েছিলেন। যখন একজন প্রেসিডেন্ট এমন কাউকে তার খাস কামরায় জায়গা দেন, তখন সেই ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ড এক ধরনের অলিখিত সুরক্ষা কবচ পেয়ে যায়। অ্যাপস্টাইনের মতো ব্যক্তিরা যে বছরের পর বছর ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে তাদের জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যেতে পেরেছেন, তার পেছনে ক্লিন্টনদের মতো প্রভাবশালী বন্ধুদের এই পরোক্ষ সমর্থন বড় ভূমিকা পালন করেছে। পৃথিবীকে নিরাপদ করার পরিবর্তে তারা এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন যেখানে ক্ষমতাধরদের ছত্রছায়ায় অপরাধীরা নির্ভয়ে বিচরণ করতে পারে। সবচেয়ে বড় বৈপরীত্য বলতে পারেন যে ধরা পড়ে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের কর্মকাণ্ড এবং বিল ক্লিন্টনের ব্যক্তিগত ভ্রমণের বিবরণে। ক্লিন্টন ফাউন্ডেশন সারা বিশ্বে দারিদ্র্য বিমোচন, ডক্টর ইউনূসের সঙ্গে যুক্ত, স্বাস্থ্যসেবা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার দাবি করে। অথচ এই ফাউন্ডেশনের কাজের নামেই বিল ক্লিন্টন ব্যবহার করেছেন অ্যাপস্টাইনের কুখ্যাত ব্যক্তিগত বিমান, যা লোকমুখে ললিতা এক্সপ্রেস নামে পরিচিত। ফ্লাইট লগ অনুযায়ী বিল ক্লিন্টন 26 বারেরও বেশি এই বিমানে চড়ে আফ্রিকা, এশিয়া এবং ইউরোপ ভ্রমণ করেছেন, যে বিমানটি মূলত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার এবং যৌন দাসত্বের কাজে ব্যবহৃত হতো। সেই বিমানে চড়ে মানবতার কাজ করতে যাওয়াটা ইতিহাসের এক কদর্য উপহাস। এটা প্রমাণ করে যে তাদের জনহিতকর কাজের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিকৃত মানসিকতা। একজন যৌন অপরাধীর অর্থ এবং লজিস্টিক সহায়তা নিয়ে বিশ্বকে উদ্ধার করার এই প্রচেষ্টা আদতে অপরাধ লব্ধ অর্থ এবং সম্পদকে হালাল করার কাজ। সম্প্রতি FBI এর নথিপত্র এবং বিভিন্ন তদন্তে উঠে আসা তথ্যগুলো পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। 2019 সালের একটি FBI ফাইলে উল্লেখ করা হয়েছে যে অ্যাপস্টাইন তার জেলখানার সঙ্গীর কাছে দাবি করেছিলেন যে বিল ক্লিন্টন তার সাথে সরাসরি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। যদিও ক্লিন্টন এই অভিযোগ অস্বীকার করেছেন, এটিকে আইনিভাবে হিয়ারসে বা শোনা কথা হিসাবে বিবেচিত হতে পারে, কিন্তু প্রশ্ন হলো একজন সাবেক রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার মতো পরিবেশ কেন তৈরি হবে? ধোঁয়া ছাড়া যেমন আগুন হয় না, তেমনি বছরের পর বছর ধরে অ্যাপস্টাইনদের সাথে তার সখ্যতা, ডক্টর ইউনূসের সখ্যতা, ব্যক্তিগত দ্বীপে ভ্রমণ, অবাধ মেলামেশা এই সন্দেহের ভিত্তি তৈরি করেছে। আরো মজার ব্যাপার কি জানেন? সদ্য প্রকাশিত যে ছবিগুলো দেখা গেছে অ্যাপস্টাইনের, সেখানে অ্যাপস্টাইনের ম্যানহাটন টাউন হাউসে বিল ক্লিন্টন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছেন বলে একটি ছবি পাওয়া যায়। এমনকি তাকে মালিশ করা হচ্ছে বা তিনি রিল্যাক্স করছেন, মাসাজ নিচ্ছেন। এই ছবিগুলো ক্লিন্টনের সেই দাবিকে মিথ্যা প্রমাণ করে যে তারা অ্যাপস্টাইনের অপরাধ জগৎ সম্পর্কে কিছুই জানতেন না, বরং এটি নির্দেশ করে যে সম্পর্কটি ছিল অত্যন্ত গভীর, সাবলীল এবং নিয়মিত। ক্লিন্টন দম্পতি পৃথিবীকে নিরাপদ করার স্লোগান দিয়ে হয়তো অনেক হাততালি কুড়িয়েছেন, কিন্তু
বাস্তবে তারা পৃথিবীকে এক ভিন্ন মাত্রার বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন। যেমন তারা ডক্টর ইউনূসকে গড়েছেন এবং ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ আজ ভয়ঙ্কর এক বিপদে পড়েছে। তাদের এই কর্মকাণ্ড বিশ্বব্যাপী সাধারণ মানুষের মনে এই ধারণাই বদ্ধমূল করেছে যে তারা সমাজকে নেতৃত্ব দেন, বা যারা সমাজকে নেতৃত্ব দেন তারা আসলে আইনের ঊর্ধ্বে। জেফ্রি অ্যাপস্টাইন বা গিসলাইন ম্যাক্সওয়েলের মতো অপরাধীরা যে সাহস নিয়ে তাদের নেটওয়ার্ক বিস্তার করেছিলেন, তার ইন্ধন জুগিয়েছেন ক্লিনটনদের মতো শক্তিশালী বন্ধু, তাদের নীরব বা সরব সমর্থন। যখন সমাজের রক্ষকরাই ভক্ষকের সাথে বন্ধুত্ব পাতান, তখন পৃথিবী সাধারণ মানুষের জন্য, বিশেষ করে অরক্ষিত নারী এবং শিশুদের জন্য নরকে পরিণত হয়। ক্লিনটন দম্পতি তাদের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে হয়তো সাময়িকভাবে ঝামেলা এড়ানোর চেষ্টা করবেন, কিন্তু ইতিহাসের পাতায় তাদের এই ক্লিন ইমেজের উপর কালি পড়ে গেছে। আমরা জানি না ডক্টর ইউনূসের উপর আপনারা কালি ফেলবেন কিনা। হাউস ওভারসাইট কমিটির সামনে তাদের সাক্ষ্য হয়তো কিছু আইনি প্রশ্নের উত্তর দেবে, কিন্তু নৈতিকতার আদালতে তারা ইতিমধ্যে দণ্ডিত। তাদের কারণে পৃথিবী পরিচ্ছন্ন হয়নি, বরং ক্ষমতার আড়ালে থাকা অন্ধকার জগৎটি আরো শক্তিশালী হয়েছে, যা বিশ্বকে করেছে অনিরাপদ এবং ভয়ঙ্কর। কংগ্রেসের সামনে ক্লিনটন দম্পতির সাক্ষ্য হয়ে গেছে এবং তারা কি বলেছেন আমরা জানতে পারবো কিছুদিনের মধ্যে। বিশ্বব্যাপী মানবাধিকার আন্দোলন, নারীবাদী আন্দোলন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রচার, যে নৈতিক কর্তৃত্ব আমেরিকা এতদিন দাবি করত, সেই কর্তৃত্বের ভিত্তি এখন চিরকালের জন্য দুর্বল হয়ে পড়েছে। ক্লিনটন দম্পতি হয়তো পৃথিবীকে পরিষ্কার করার কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেদের যে কলঙ্ক মেখেছেন তার ধোয়ার কোনো উপায় আর নেই। আর সেই কলঙ্কের কালি বাংলাদেশেও লেগেছে। তা কি আপনারা বুঝতে পারছেন নাকি পারছেন না? ভালো থাকবেন সবাই। নির্বাসনে থাকা শেখ হাসিনার প্রতিটি বক্তব্য ইউনূস সরকারের তীব্র প্রতিক্রিয়া, একটি গভীর রাজনৈতিক সংকট আমার কাছে মনে হয় তৈরি করে ইউনূসের ক্ষেত্রে। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এবং তার সাম্প্রতিক যে সাক্ষাৎকার সমূহ, দিল্লিতে প্রদত্ত ভাষণের পর বাংলাদেশ সরকারের যে উত্তেজনা এবং ক্ষোভ প্রকাশিত হয়েছে, তা প্রমাণ করে যে শেখ হাসিনার কথায় এখনো কি পরিমাণ রাজনৈতিক শক্তি আছে। 5টি নির্দেশনা দিয়ে আগের একটি ভিডিওতে কথা বলেছিলাম। আজ জানাই শেখ হাসিনার নির্দেশনার প্রতিক্রিয়া বিষয়ে। ইউনূস সরকারের কম্পনের মূল কারণটি বুঝতে হলে শেখ হাসিনার কৌশলগত অবস্থানের দিকে তাকাতে হবে। তিনি যখন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেন অবাধ ও স্বচ্ছ ভোট না হলে বাংলাদেশে শান্তি ফিরবে না, তখন তিনি কেবল মন্তব্য করেন না, বরং আন্তর্জাতিক জনমত গঠনের চেষ্টা করেন। এই বার্তা পৌঁছে যায় যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, যারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। ইউনূস সরকার জানে এই বার্তা তাদের আন্তর্জাতিক সমর্থনের ভিত্তিকে একেবারে শেষ করে দেবে। হাসিনার দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এই বক্তব্য ইউনূস সরকারের গণতান্ত্রিক বৈধতার মূলে সবচেয়ে বড় আঘাত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন করার সিদ্ধান্তটি যে কতটা বিতর্কিত তা এই একটা বাক্যে স্পষ্ট হয়ে যায়। যে সরকার সকলের অংশগ্রহণে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত বিব্রতকর। আরো গভীর চিন্তার বিষয় হলো, হাসিনা যখন বলেন প্রতিষ্ঠানগুলিকে অবৈধ করা হচ্ছে, তখন তিনি ইউনূস সরকারের সংস্কার কর্মসূচিকে অবৈধ আখ্যা দেন। অন্তর্বর্তী সরকার যে পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যাপক পরিবর্তন এনেছে, সেগুলোকে তিনি অবৈধকরণ বলে অভিহিত করছেন। এই অভিযোগ যদি জনমনে গেঁথে যায়, তাহলে সরকারের বৈধতা প্রশ্নের মুখে পড়বে এবং পড়েছে। দিল্লিতে হাসিনার ভাষণের পর বাংলাদেশ সরকারের যে ক্ষোভ প্রকাশিত হয়, তা দুর্বলতা। আসলে বিদেশ মন্ত্রকের বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যখন বলা হয় হাসিনার ভাষণ বাংলাদেশের গণতান্ত্রিক পথে ফেরার চেষ্টাকে বিপন্ন করবে, তখন মানুষ হাসে আর প্রশ্ন তোলে, যদি তাদের অবস্থান দৃঢ় হতো তাহলে একজন নির্বাসিত নেতার কথায় এত উত্তেজিত হওয়ার কি আছে? তার মানে শেখ হাসিনার কথার তো মূল্য আছে সারা পৃথিবীতে, এটাই তারা জানে এবং বোঝে। এই কারণেই তাদের ভয়ে থরে হরিকম্প অবস্থা। ইউনূস সরকারের আসল সমস্যা হলো তারা হাসিনার রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তারা কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু ভারতের অবস্থান স্পষ্ট, তারা হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়ে রাখবেন। এই পরিস্থিতিতে হাসিনা নিরাপদ দূরত্বে থেকে বাংলাদেশের
রাজনীতিতে প্রভাব বিস্তার করার সুযোগ পাচ্ছেন, এই সুযোগ ইউনূসই দিচ্ছে। কারণ ইউনূস যেসব কাজ গত 17 মাস ধরে করেছে তা বাংলাদেশের রাজনীতিকে একেবারে এমন জায়গায় নিয়ে এসে পৌঁছেছে যে শেখ হাসিনা নয়, মানে আমার মতো নগণ্য ইউটিউবারের বক্তব্য এই সরকারকে ভীত করে তোলে, এবং সে কারণে তারা বারবার আমাদের ভিডিওগুলো রিচ কমিয়ে দেয়। হাসিনার 5টি পদক্ষেপের দাবি ইউনূস সরকারের জন্য আরো বড় মাথা ব্যথা। অবৈধ সরকার অপসারণ, সহিংসতা বন্ধ, নারী এবং সংখ্যালঘু নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং জুলাই সন্ত্রাসের আন্তর্জাতিক তদন্ত, এই 5টি দাবি, প্রতিটি দাবি সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ অভিযোগ। বিশেষ করে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলে শেখ হাসিনা বিষয়টিকে জাতিসংঘের পর্যায়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন, এবং তিনি শুরু থেকে এটা বলে আসছেন। সবচেয়ে কৌশলী দিকটি হলো শেখ হাসিনা নিজের অতীতের ভুল স্বীকার করেছেন। আমি স্বীকার করছি, আদর্শ পরিস্থিতি থেকে অনেক দূরে ছিল সেই সব নির্বাচন। তিনি বলেছেন এই কথা, মানে তার আমলে যেসব নির্বাচন হয়েছে সেই সব নির্বাচনের কথা তিনি বলেছেন যে আদর্শ নির্বাচন হয়নি, কিন্তু সেই নির্বাচনে তো কাউকে সরকারি আদেশ বলে বাইরে রাখা হয়নি। এমনকি জামায়াত ইসলামীও সেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল, এবং সেজন্য জামায়াত ইসলামীকে নিষিদ্ধ না করার জন্য তার দলীয় লোকজনের পক্ষ থেকে, তার সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে তাকে কম কটু বাক্য সহ্য করতে হয়নি। সুতরাং তাকে স্বৈরাচারী বলা হলেও সেই স্বৈরাচারের কাজটা এখন ইউনূস করছে। কিন্তু এই যে তিনি স্বীকার করলেন যে তার আমলের নির্বাচনগুলো আদর্শ ছিল না, এটা তাকে আসলে একজন প্রজ্ঞাবান নেতার মর্যাদা দিচ্ছে। তিনি দেখাচ্ছেন যে ভুল স্বীকারের সাহস তার আছে। এর বিপরীতে ইউনূস সরকার কোনো ভুল স্বীকার করতে পারেনি, বরং সারাক্ষণ নিজেদের আত্মরক্ষার জন্য তারা সবকিছু করে যাচ্ছে। মিথ্যাচারের শেষ নাই। আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনার এই কৌশল অত্যন্ত কার্যকর। তিনি নিজেকে গণতন্ত্রের পক্ষের একজন লড়াকু নেতা হিসাবে সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে কথা বলছেন। এই বার্তা পশ্চিমা গণমাধ্যমে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভীষণ ইতিবাচক সাড়া ফেলেছে। যুক্তরাজ্যের পার্লামেন্টে বৈঠক হচ্ছে প্রায় প্রতি সপ্তাহেই, এবং অনেকজন এমপি এ বিষয়ে কথা বলছেন, যুক্তরাষ্ট্রের সিনেটররা কথা বলছেন, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা কথা বলছেন। ইউনূস সরকারের আসল দুর্বলতা এখানেই। তারা ক্ষমতায় আছেন ঠিকই, কিন্তু বৈধতার প্রশ্নে হাসিনার চেয়ে দুর্বল অবস্থানে তারা আছেন। শেখ হাসিনা যখন বলেন যে জাতির ক্ষত নিরাময়ের জন্য একটি বৈধ সরকার প্রয়োজন, তখন তিনি নিজেদের অবৈধ হিসেবে চিহ্নিত করেন হয়তো, এবং এই বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে গেলে সরকারের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিকভাবে তো হচ্ছেই। শেখ হাসিনা বলছেন যে একটা বৈধ সরকার প্রয়োজন, সেটা নির্বাচন ছাড়া তার কোনো উপায় নেই, এবং সেই নির্বাচনটা হতে হলে শেখ হাসিনার দলকেও ক্ষমতা সুযোগ দিতে হবে। সেখানে তার পরাজয় হতে পারে। যদিও তিনি বলছেন যে ডক্টর ইউনূস জানে যে আওয়ামী লীগকে সুযোগ দিলে আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচিত হবে, এবং সেই কারণে তারেক জিয়া বা বিএনপিও চায় না, জামাত তো চাইবেই না, আর এনসিপি তো এনসিপি, সন্ত্রাসের আবার নির্বাচন কি। শেখ হাসিনার সাক্ষাৎকার দেন আর ইউনূসের সরকারের কাঁপুনি ওঠে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এখন এমন এক অদ্ভুত প্রহসনে পরিণত হয়েছে, যেখানে রাষ্ট্রযন্ত্রের সমস্ত ক্ষমতা হাতে থাকার পরেও একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারকে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। হাজার হাজার মাইল দূরে নির্বাসনে বসে শেখ হাসিনা যখনই মুখ খুলছেন, তখনই ঢাকায় ক্ষমতার মসনদে বসা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীদের মাঝে এক অজানা কম্পন শুরু হয়। এই কম্পন তো আসলে বন্ধ হওয়ার নয়। কি জানে, ডক্টর ইউনূসের তো বয়স হয়েছে। এই বয়সে ডক্টর ইউনূস যদি মারা যান, এই ভয়ে তার জন্য শেখ হাসিনাকে দায়ী করবে মানুষ হয়তো। 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তা নিয়ে শেখ হাসিনার বিশ্লেষণ অত্যন্ত প্রখর। তিনি দেখিয়েছেন এই নির্বাচন মূলত একটি সাজানো নাটক, যেখানে ফলাফল আগে থেকে নির্ধারিত। বিএনপি এবং জামায়াত ইসলামীকে ক্ষমতায় আনার জন্য মাঠ পরিষ্কার করা এই প্রশাসনের একমাত্র লক্ষ্য। শেখ হাসিনা যখন প্রশ্ন তোলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কিভাবে একটি অবাধ এবং স্বচ্ছ নির্বাচন সম্ভব, তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো নৈতিক সাহস ইউনূস সরকারের নেই।
আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর জন্য তারা হয়তো কিছু বিদেশি পর্যবেক্ষক এবং মানবাধিকার সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন যে এই পর্যবেক্ষকরা মূলত একটি একতরফা নির্বাচন বৈধ করার সাক্ষী হতে যাচ্ছেন। 12,70,00,000 ভোটারের ভোটাধিকার হরণ করে লক্ষ লক্ষ মানুষকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে যে নির্বাচন হচ্ছে তা বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া দেখলে আপনার মনে হবে যে তারা যেন চোরের মন পুলিশ পুলিশ অবস্থায় ভুগছে। শেখ হাসিনা ভারতে বসে কথা বলছেন, এটি নিয়ে তাদের ক্ষোভ এবং বিস্ময়ের শেষ নেই। যে সরকার দাবি করে তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং তাদের পেছনে জনসমর্থন রয়েছে, তারা কেন একজন নির্বাসিত নেত্রীর কয়েক মিনিটের বক্তব্যে বিচলিত হয় বলুন তো? কারণ তারা জানে তাদের পায়ের নিচে মাটি নেই। তাদের শক্তি জনগণ নয়, বরং বেশি শক্তি মিডিয়া প্রোপাগান্ডা এবং কিছু বিদেশি প্রভুর আশীর্বাদ। শেখ হাসিনা যখনই কথা বলেন তখনই এই কৃত্রিম শক্তির বেলুনটি ফুস করে ফুটো হয়ে যায়। এরকম ফুটো হতেই থাকবে। ভালো থাকবেন আপনারা।